হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম। চাচাতো বোনের সাথে বিয়ে। তো চলুন শুরু করা যাক। ঘন রাত, সারা বাড়িতে নিস্তব্ধতা, কিন্তু অনিকের মনে চলছে ঝড়। 2 দিন ধরে তার নিজের পরিবারের কেউই তার সঙ্গে কথা বলেনি। যেন সে এই বাড়ির কেউ নয়, যেন তার অস্তিত্বটাই এখন নিষিদ্ধ। এক করে করে রাখা হয়েছে তাকে। তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার নিজের বাবা, চাচা, এমনকি মাও। রুমে ঢোকে অরু, চোখে বিদ্রুপ ঝিলিক। কিরে, খাবি না? ছোট মা তোর জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। তুই তো এখন আমাদের সঙ্গে এক টেবিলে খাওয়ার যোগ্য নস, তাই আলাদা করে পাঠানো হয়েছে। অনেক চুপ, বুকের ভেতর থেকে গুমড়ে ওঠে কান্না। অরুর কথাগুলো কুড়ালের মতো কেটে যায় অন্তরে। খাবারটা সামনে রেখেই হাউমাউ করে কাঁদতে শুরু করে সে। দিন দিন অরুর প্রতি একটা তীব্র ঘৃণা জমে উঠেছে তার মনে। রাতে হঠাৎ নাফিস আহমেদ অনিককে ডাকেন। অনিককে দৌড়ে যায় মনে আশা, হয়তো আজ বাবার মন গলেছে। বাবা, আপনি ডাকছেন? নাফিস আহমেদ তো আসিফ আহমেদের মুখ গভীর করে বসে। কাল থেকে অরুকে বসে অফিসের দায়িত্ব বুঝিয়ে দেব। আর তুমি তুমি অরুর পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করবে। একজন সাধারণ কর্মচারী হিসেবে এর বেশি কিছুই নয়। আরো বলে, আর অনিক, তুমি চেষ্টা করবে আমাদের সামনে না আসতে। তোমার উপস্থিতি আমাদের সম্মান ক্ষুণ্ণ করে। সবকিছু শুনে অনিক যেন নিঃশ্বাস ফেলতেও ভুলে যায়। শব্দহীন চিৎকারে বুকটা ফেটে যাচ্ছে তার। সে মাথা নিচু করে রুমে ফিরে যায়। নিজের পরিবারের এমন অমানবিক আচরণ তাকে নিঃশেষ করে দিয়েছে। রাত বাড়ে, হঠাৎ অরু আসে অনিকের রুমে। কাল থেকে তুই আমার পিএ হিসেবে কাজ করবি, আমার আদেশ মেনে চলবি। তোকে এখন থেকে আমি গোলাম হিসেবে দেখব, মিস্টার স্বামী। অনিক ভেঙে পড়ে, পায়ে পড়ে যায় অরুর, অনুরোধ করে বলে, প্লিজ অরু, মা বাবাকে সত্যিটা বলে দে। আমার সয় সম্পত্তি কিছুই চাই না, সব তুই নিয়ে নে। শুধু এই অবহেলা, অপমান আর নিতে পারছি না। আমি আর পারছি না, প্লিজ। অরু তাচ্ছিল্যের হাসি হাসে। তুই কি আমাকে বেকুব ভাবছিস? আমি সত্যি বললে তোর এই অবস্থা আমারও হবে। আমি তা হতে দেব না। আমি তোর জীবনটা নরক বানাবো। সবাই জানবে তুই একজন ধর্ষক। এই ধর্ষক শব্দটা অনিকের কানে আগুন হয়ে ফোটে। সে দাঁড়িয়ে যায়, চোখে জ্বলছে। শোনো অরু, আজ থেকে আমি অনিক আহমেদ প্রতিজ্ঞা করছি, যে অপরাধ আমি করিনি সেই অপরাধ প্রতিদিন তোর সাথে করব। তুই যাকে বিয়ে করতে চাস, হাসান, আমি তা হতে দেব না। তুই সারা জীবন আমার সঙ্গেই থাকবি। অরু বিদ্রুপ করে, তুই তো আমাকে অলরেডি ধর্ষণ করেছিস। শুধু স্বামী নামে একটা ট্যাগ থাকায় তোকে কিছু করতে পারি না। আর হাসানকে বিয়ে করতে যা করার দরকার আমি করব। অনিক আর নিজেকে ধরে রাখতে পারে না, ঝাপটে ধরে অরুকে। অরু কাঁদতে কাঁদতে বলে, প্লিজ অনিক, গতকাল যা করেছিস তার ব্যথা এখনো আছে শরীরে। কিন্তু অনিক শোনে না। অরুকে রাতভর অত্যাচার করে নিজের যন্ত্রণাকে চাপা দেয়। যেন প্রতিশোধ নিতে গিয়ে ভালোবাসা, অপমান, ঘৃণা সব মিশে এক বিষাক্ত খেলায় পরিণত হয়েছে। সকালে অরু কষ্টে কাঁপতে থাকে। অনিক ব্যঙ্গ করে, কি রে, অফিসে যাবি না? দেখে তো অবস্থা ভালো না। বড় চাচাকে বলে দে আজ যাস না। অরু চিৎকার করে, আমি যাব, আমাকে নিয়ে যা ভাবিস না। দুইজন রেডি হয়ে বের হয়। বাড়ির সামনে আসিফ আহমেদ বলে ওঠেন, অনিক, অফিসে কেউ যেন না জানে তুমি আমাদের সন্তান।
তোমার চরিত্র সম্পর্কে যদি জানে, আমাদের সম্মান থাকবে না। অস্তিত্ব স্তব্ধ হয়ে যায়, চোখে জল। পরিবারে তাকে কোথাও নামিয়ে এনেছে, নিজেকে আর মানুষ বলে মনে হচ্ছে না তার। অফিসেও সবাইকে পরিচয় করে দেওয়া হয়, এই হচ্ছে আমাদের কন্যা রুবাইত ইসলাম অরু, তোমাদের নতুন বস। আর পাশে থাকা অনিক আহমেদ, ওর পিএ। দুইজন কালকেন থেকেই জয়েন করবে। সবাই নতুন বসকে হেল্প করবে। অনিকের চোখে জল চলে আসে, ইচ্ছে করে আত্মহত্যা করতে, কিন্তু ধর্মীয় ভয় পাপের ভীতি তাকে বাধা দেয়। পরের দিন সকালে নতুন অফিসের প্রথম দিন। অনিক সাদা শীতে শার্ট প্যান্ট পরে, চোখে অনিশ্চয়তার ছায়া, আর মন জুড়ে একরাশ অপমানের জ্বালা নিয়ে পৌঁছালো বাপ চাচার বিশালবহুল অফিস ভবনে। এই সেই প্রতিষ্ঠান যেটা তার বাবারা গড়ে তুলেছেন, আর এখন সে প্রতিষ্ঠান আর সন্তান নিজের পরিচয় গোপন রেখে বিয়ের পদে জয়েন করছে। লিফটে উঠে অফিসের সপ্তম তলায় পৌঁছালো অনিক। সামনে তাকেই যেন মেঘ ঘুরে বিদ্যুৎ নেমে এলো। মাঝারি এক কাচ ঘেরা কেবিনে বসে আছে অরু, তারই স্ত্রী, তার জীবনে অভিশাপ। আধুনিক পোশাকে বসে থাকা অরুর চোখে মুখে বিজয়ের চিহ্ন। অনিককে দেখে ঠোঁট বাঁকিয়ে এক ধরনের ঘৃণা মেশানো হাসি হেসে অরু উঠে বলল, ও মাই গড, এটা তো আমার স্বামী নয়, আমার দাস এসেছে। ওর সরি, এখন থেকে আমাকে মিস্টার পিএ বলেই ডাকার অভ্যাস করতে হবে, রাইট? অরু আরো বলে, আমার টেবিল পরিষ্কার করে ফাইলগুলো গুছিয়ে রাখো, এবং ক্যাফে থেকে এসে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে এসো, সুগার ছাড়া। ও নিককে মাথা নিচু করে এক এক করে কাজগুলো করতে লাগলো। অরু পেছনে থেকে ফিসফিস করে বলল, ভাবতে অবাক লাগে, তুই এই কোম্পানির মালিক হয়েও আজ তোর কাজ আমার চায়ের কাপ ধোয়া। হ্যাঁ, হ্যাঁ, ভাগ্যে কি না হয়। অনেক কাজ শেষ করে কেবিনে আসে। কিছুক্ষণ পর অরু তাকে তার কেবিনে রাখে। অনেক অনুমতি না নিয়েই ঢুকে পড়ে। ভিতরে ছিল আরো দুজন নারী কর্মী। অরু বলে, কমন সেন্স নাই, বসের কেবিনে ঢোকার আগে অনুমতি নিতে হয়। এসব বলে অনেককে থাপ্পড় দেয় অরু। অপমানিত হয়ে অনেক সরি বলে, এরপর হাতে গুজে দেয় কয়েক খাতা ফাইল। এইগুলো চেক করো, অনেক বলে। আমি তো নতুন, এতগুলো একসাথে কিভাবে? আমি কি জানি, শিখে নাও। অনেক বুঝে যায় এটাই হচ্ছে ইচ্ছে করেই করা। ফাইল নিয়ে নিজের কেবিনে ফিরে আসে। কি করবে বুঝতে পারছে না। ঠিক তখন এক মেয়ে ঢোকে, মুখ ঢাকা, বোরখা পরা, চোখে একরকম নরম দীপ্তি। মেয়েটা একটু আগে অরুর কেবিনে ছিল। আমি ইশরাত জাহান তিথি। সবে ইশরাতটাকে আপনার কলিগ। আমি অনিক আহমেদ। পরিচয় হয়ে ভালো লাগলো। কিছু ফাইল দিন, আমি চেক করে দেই। আপনি নতুন, এত কাজ একা পারবেন না। অনেক চুপচাপ ফাইল দিয়ে দেয়। কয়েক ঘন্টা পর স্টাফ এসে ফাইল বুঝিয়ে দেয়, কাজ বুঝিয়ে দেয়। অনেক দ্রুত শিখে ফেলে, কারণ সে মেধাবী। দুজনের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। ফাইলগুলো নিয়ে অনেক যায় অরুর কেবিনে। অরু অবাক হয়, এত তাড়াতাড়ি কাজ কিভাবে শেষ করলো। একটি ফাইলে সামান্য ভুল ছিল, সেটি নিয়ে অরু সবার সামনে আবার থাপ্পড় দেয় অনিককে। প্রতিদিন অফিসে অপমান, হেনস্থা, এসব সহ্য করে চলতে হয় অনিককে। অনিককে চাইলেই ছেড়ে যেতে পারে এই বাড়ি অফিস থেকে। অনিকের দাদা তাকে খুব ভালোবাসতো। তার দাদা তার অ্যাকাউন্টে 10 কোটি টাকা রেখে গেছেন। এটা কেউ জানে না। চাইলে ব্যবসা শুরু করতে পারে, কিন্তু সে পরিবারকে ভালোবাসে, তাই সব সহ্য করে থাকে।
এভাবেই দিন পোড়ালো, এক সপ্তাহ, তারপর মাস। অনেক মুখ বুজে সহ্য করে চলতেছে অপমান, শাসন এবং তুচ্ছতা। কিন্তু তার চোখে আগুন, নীরব প্রতিশোধের আগুন। রাত করে বাড়ি ফেরা, মাঝে মাঝে মদ খায়, তারপরও অরুর উপর ঝাঁপিয়ে পড়ে, যেন এসব করে সে নিজের যন্ত্রণাকে শান্ত করে। অরু কম যায় না, সে চেষ্টা করে যেভাবে হোক অনিক থেকে মুক্তি পেতে, এই পরিবার থেকে বের হতে। অফিসের আরেক স্টাফ আয়শা, অরুর এক নম্বর চামচা, সে একদিন বলে, মিস ইসরাত অনিক সাহেবকে অনেক সাহায্য করে, ওদের মধ্যে ভালো সম্পর্ক। অরু হেসে বলে, সুযোগ পেলে দুজনকেই ফাঁসাবো, তুই সাহায্য করবি। জেগে ওঠে। অবশ্যই। ইশরাত খুব ভালো মেয়ে, সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ জীবন। মাসে 20,000 না দিলে তাকে মাদকাসক্ত মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবে, তাই চাকরি করে। অফিসে আবারও খারাপ পরিস্থিতি, স্টাফদের মধ্যেও অরু অনেককেই অপমান করার ছলে নির্দেশ দিয়ে বললে তো, অনিক এই ফাইলটা ছাদে নিয়ে গিয়ে বাতাসে শুকিয়ে আনো। অনিক, আমার জুতোটা পরিষ্কার করে দাও, আজ মিটিংয়ে ব্যান্ডের জুতো পরতে হবে। সবাই হাসে, ফিসফিস করে বলে, অনিক সাহেব তো মনে হয় অরু ম্যামের ঘরের চাকর। কিন্তু অনেক চুপ, মুখে কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু মনে মনে সে প্রতিজ্ঞা করেছে এই অপমানের প্রতিশোধ একদিন অবশ্যই নেবে। কিন্তু সবার সামনে নয়, সময় হলে ঠিক যেন তলোয়ারের মতো ঘষে বসবে। হাসান নামটা ফিরে আসে। একদিন রাতে অরু ফোনে হাসানের সাথে কথা বলছিল, দরজা হালকা খোলা, অনেক শুনে ফেলে। অনেক বলে, ঘরে স্বামী রেখে পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করা। অরু ভয়ে তাড়াতাড়ি ফোন কেটে দেয়। এভাবেই অরু অফিসে অনেককে অপমান, তুচ্ছল্য তাচ্ছিল্য করে সবার সামনে। আর অনেক অরুকে শারীরিক কষ্ট দিয়ে কিছুটা হলেও মনে শান্তি খোঁজে। একদিন অফিসে আয়েশা ইচ্ছে করে অনিককে ধাক্কা দেয়, চিৎকার করে বলে, ধাক্কা দিলেন কেন? এবং অরু ইশারার সবার সামনে অনিককে থাপ্পড় দেয় বলে। সুন্দরী মেয়ে দেখলেই মাথা ঠিক থাকে না। অনেক লজ্জায় চোখে পানি ধরে রাখতে পারে না, অপমানিত হয়ে চুপ করে থাকে। ইশরাত বলে, অনিক সাহেব, আপনি এত অপমানিত হয়ে কেন চাকরি করছেন? চাকরিটা বেশ ছেড়ে দেন প্লিজ। ইচ্ছা না থাকলেও করতে হচ্ছে, আমার কিছু সমস্যা আছে তাই করতে হবে। একদিন অরু ফোন করে আসিফ আহমেদ ও নাফিস আহমেদকে অফিসে ডাকে। নতুন পরিকল্পনা সাজানো। আয়েশা ইচ্ছে করে ইসরাতের গায়ে গরম কফি ফেলে দেয়, বলে, সরি দেখি নাই। ইসরাত মুচকি হাসিয়ে দিয়ে বলে, ওকে। ইসরাত চেঞ্জ রুমে যায়, কাপড় শুকাতে খুলে রাখে। ঠিক তখন অনেক বাইরে যাওয়ার সময় কেউ তাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়। বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। ভিতরে ইসরাত ভয় পেয়ে যায়। চিৎকার দিতে গেলে অনেক বলে, প্লিজ চিল্লাবেন না, আমাকে কেউ ধাক্কা দিয়ে সবকিছু খুলে বলে। হঠাৎ বাইরে চিৎকার শুরু হয়। একটু পরে দরজা খুলে যায়, দেখে সবাই দাঁড়িয়ে, আসিফ আহমেদ, নাফিস আহমেদ, অফিসের সব স্টাফ। অনেক কিছু বলতে যাবে, তার আগেই সবাই মিলে তাকে মারতে থাকে। তার বাবা ও চাচা এলোপাতাড়ি মারতে থাকে। ইসরাতকে মারধর করে বাইরে বের করে দেওয়া হয় অফিস থেকে। উরু বলে, মানবতার দিকে তাকিয়ে পুলিশ দিলাম না। পুরো অফিস ছিছি করে। ইসরাতকে বলে পর্দা করার নামে ফষ্টি নষ্টি করে। এত অপমান, তুচ্ছ তাচ্ছিল্য সব ছিল অরুর প্ল্যান। অনিক আর ইসরাত লজ্জায় একে অপরের দিকে তাকাতে পারে না। সরি ইসরাত, আমার জন্য আজ আপনার এত অপমান হলো। ইস, ওকে আমাদের ফাঁসানো হয়েছে, ইসরাত বলে, কিন্তু কোনো এমন করলো? আমি উরু ম্যাম ও মিস আয়শা কি এমন ক্ষতি করেছি?
ইশরাত কৌতূহলী চোখে অনিকের দিকে তাকিয়ে বলে, অরু ম্যামের সঙ্গে আপনার এত দ্বন্দ্ব কেন? আর আমি তো তাকে আগে থেকে চিনতাম না। অনুক একটু নিঃশ্বাস ফেলে জবাব দেয়, তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তবে তোমার একটা অপরাধ, তুমি আমাকে সাহায্য করেছ, আর সেটাই তোমার সহ্য হয়নি। একটু থেমে সে আবার বলে, সে আমাকে অফিস থেকে সরিয়ে দিয়েছে, কারণ সে তার বয়ফ্রেন্ডকে আমার জায়গায় বসাতে চায়। এই কথাগুলোর মাঝে অনেক ইচ্ছে করেই নিজের পরিচয়ের কিছুটা গোপন রাখে। সত্যটা বলার সময় এখনো আসেনি। ভাবছিল সে এরূপ দুজন আলাদা পথে চলে যায়। ইশরাত তার গন্তব্য আর অনেক ফিরে আসে নিজের বাসায়। ঘরে ঢুকতেই সামনে পড়ে যায় তার বাবা নাফিস আহমেদ ও চাচা। দুজনেই অনেককেই থামিয়ে বলেন, দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। অনেক চুপচাপ দাঁড়িয়ে পড়ে। বাবা গম্ভীর কণ্ঠে বলে, তুই আমার এই বাড়িতে থাকতে পারবি না। অনেক যেন আসমান থেকে পড়ে। কথাগুলো যেন বজ্রঘাতের মতো তার মাথায় বাজে। নাফিস আহমেদ বলেন, যে ছেলের ঘরে বউ রেখে অফিসে অন্য মেয়ে নিয়ে নষ্টামি করে বেড়ায়, ছি, এসব কথা মুখে আনতেও ঘৃণা হয়। আজ থেকে তুই আমাদের কেউ না, এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। অনেক বাবার পায়ে পড়তে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ বাবা, এত বড় শাস্তি দিও না, আমি নির্দোষ। কিন্তু কেউ শোনে না। উল্টো চাচা বুকে লাথি দিয়ে বলে, তা ইচ্ছেই এখন যা বাইরে এক্ষুনি। অনেক হতবিম্ব হয়ে দাঁড়িয়ে থাকলে তার মা কেঁদে বলে, আমার কসম লাগে, তুই এখনই এই বাড়ি থেকে চলে যা, না হলে আমার মরা মুখ দেখবি। মায়ের কসম শুনে অনেক আর কিছুই বলতে পারে না। সে চুপচাপ রুমে গিয়ে কিছু প্রয়োজনীয় সার্টিফিকেট, ব্যাংক ডকুমেন্টস আর দরকারি কাগজপত্র গুছিয়ে নেয়। হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে থাকা অরু বলে, দেখলি তো কেমন করে আমার লাইন ক্লিয়ার করলাম? আজ আমার পরিকল্পনা সফল হয়েছে। অনেক রাগ চেপে বলে, একদিন আসবে যেদিন তুই আমার জন্য কাঁদবি, এই দিনের জন্য পস্তাবি। অরু হেসে বলে, ওই দিন আর আসবে না। তোকে এত তাড়াতাড়ি বের না করলেও চলতো, কিন্তু তুই থাকলে প্রতিদিন রাতে সেই শারীরিক সম্পর্ক, যন্ত্রণা আর হাসানকে বিয়ে করা, সব মিলেই তোকে বের করে দিতেই হয়েছে। অনিকার একটাও কথা না বলে বেরিয়ে আসে ঘর থেকে। পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলে, বিনা অপরাধে আমাকে ত্যাগ করলে, যে অপমান আর যন্ত্রণা দিলে তার বিচার একদিন সময় দেবে। সেই দিন আমি তোমাদের ক্ষমা করব না। ইনশাআল্লাহ আমি নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দিব। পেছন থেকে নাফিস আহমেদ বলে, তোর কাছে একটা অনুরোধ, তুই যে আমাদের সন্তান, এই পরিচয় গোপন রাখবে। সমাজে আমাদের একটা সম্মান আছে। অনেক চোখের পানি মুছে বলে, আজ থেকে দুনিয়া জানবে আমি ইতিম। রাস্তায় দেখে তার মা দাঁড়িয়ে আছে। সে বলে, আমি জানি আমার ছেলে কোনো অপরাধ করেনি, কিন্তু প্রতিদিন তোকে এত পরিণাম, অপমান, তুচ্ছ তাচ্ছিল্য, মার তার করে, তাই তোকে কসম দিলাম। অনিক বলে, মা, তুমি অন্তত আমাকে বিশ্বাস করেছ, মনে একটু হলেও শান্তি লাগছে। অনেক চুপচাপ রেস্টুরেন্টের দিকে রওনা দেয়। সেখানে গিয়েই সে দেখে কিছু বখাটে ছেলে একটা মেয়েকে উত্ত্যক্ত করছে। হঠাৎ সে একটা লাঠি তুলে নিয়ে তাদের ধাওয়া করে বখাটে দৌড়ে পালায়। মেয়েটি ভীত চোখে বলে, আরে অনিক সাহেব যে। অনেক বিস্মিত হয়ে বলে, মিস ইশরাত, আপনি এখানে এই রাতে? ইশরাত বলে, আগে আপনি বলুন এখানে কেন? অনিক নিজের পরিচয় গোপন রেখে বলে, একটু কষ্টের সময় যাচ্ছে, তাই বাসা ছেড়ে বের হতে হলো। ইশরাত মাথা নিচু করে বলে,
আমার গল্পটাও কম কষ্টের নয়। সৎ মায়ের অত্যাচারে আমার শৈশবটা ছিল নরক। শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তার গরম খুন্তির দাগ নেই। তার চোখে জল জমে। সে বলে মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে অনেক কষ্ট করে তারপর সৎমা আমাকে এক নেশাখোর মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে দিতে চায়। বিয়ে না করলে মাসে 20,000 টাকা দিতে হবে এমন চুক্তি করে। বিয়ে না করে চাকরি নিয়েছি, আর চাকরির টাকা না দিলে খেতে দিত না, মারধর করত। মাঝে মাঝে সেই নেশাখোর রুমে ঢুকে যেত, বলে এতে কি হয়েছে? বাবা ছিল মায়ের হাতের পুতুল, পুরো পরিবারের একমাত্র আপন। আমার আপন ভাই আরিফই আমাকে সাপোর্ট করেছে। সে না থাকলে আমি আজ বাঁচতাম না। তারপর ইসরাত একটু থেমে আবার বলে, আজ অফিসে যা ঘটেছে তা কেমন করে যেন মা জেনে গেছে। আর এলাকায় গুজব উঠে গেছে আমি নাকি দেহ ব্যবসা করি। বাড়ি থেকে বের করে দিয়েছে। অনেক শান্ত গলায় বলে, আমরা দুজনেই বিনা অপরাধে শাস্তি ভোগ করছি। ইসরাত হালকা হাসি দিয়ে বলে, হয়তো জীবনের কোনো পাপের ফল। অনেক জিজ্ঞেস করে, এখন কোথায় যাবেন? ইসরাত বলে, সিলেট। অনেক জিজ্ঞেস করে, টিকিট কেটেছেন? লজ্জায় মুখ লুকিয়ে ইসরাত বলে, না, মা সব টাকা নিয়ে গেছে। অনেক হেসে বলে, মানে আপনি এখনো কিছু খাননি, তাই না? চলুন আগে কিছু খেয়ে নেই। ইসরাত একটু দ্বিধার করে বলে, না, খিদে নেই। অনেক কি মৃদু হেসে বলে, কিন্তু পেটে তা খিদে আছে, তাই না? অনেক জোর করে তাকে খাবার খাওয়ায়। খাওয়ার পর দুজনের জন্য সিলেটগামী 2টি টিকিট কেটে ফেলে। কেন জানি অনেক ইসরাতকে পাশে পেয়ে এক ধরনের স্বস্তি অনুভব করে। অজানা এক ভালো লাগা জন্ম নেয় মনে। অন্যদিকে অনিককে বাসা থেকে বের করে দেওয়ার খবর হাসানকে নিয়ে আনন্দে উদযাপন করতে যায়, কিন্তু তার বাসায় গিয়ে দেখে হাসান অন্য এক মেয়ের সঙ্গে প্রেমালাপে ব্যস্ত। মেয়েটি বলে, তুমি তো বলেছিলে অরুকে বিয়ে করবে, আমাকে শুধু শুধু ব্যবহার করছো কেন? হাসান হেসে বলে, আরে অরু, সে তো একটা ফালতু মেয়ে। নিজের চাচাতো ভাই এবং স্বামীকে রেখে পরপুরুষ নিয়ে ঘুরে বেড়ায়। এমন মেয়ের সঙ্গে সংসার করব কখনো না। আমি তাকে বিয়ে করব শুধু তার সম্পত্তির জন্য, তারপর ফেলে দেব, তখন তুমিও আমার বউ হবে। এই কথাগুলো দরজার আড়াল থেকে শুনে ফেলে অরু। এইসব শুনে দ্রুত সেখান থেকে বাসায় চলে আসে। তার বুক ফেটে যায়। সে ভাবে, আমি কি সত্যিই এতটা খারাপ? আমি কি আসলেই ফালতু মেয়ে? আমি কি সত্যি খারাপ? আর এটা কি হাসানের আসল রূপ? চিন্তা করতে করতে সেলসে হয়ে পড়ে অরু। পরিবারের সবাই ভাবে অনিকের কথা চিন্তা করেই সে এমন দুর্বল হয়ে গেছে। ডাক্তার এসে পরীক্ষা করে জানায়, চিন্তার কিছু নেই, সে এখন 2 মাসের গর্ভবতী। বেশি দুশ্চিন্তা করায় প্রেশার লো হয়ে গিয়েছে। এই খবর শুনে বাড়ির সবাই হতবাক। হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারে না। অরু জ্ঞান ফিরে পেলে জানবে সে অনিকের সন্তানের মা হতে চলছে। সে কি মেনে নেবে এই অনাগত শিশুকে? অন্যদিকে রাত ঠিক 12টা। রাজধানীর ব্যস্ত প্ল্যাটফর্মে পেরিয়ে ধোঁয়া তুলে ছুটে চলছে ট্রেন। সেই ট্রেনটি উঠে পড়ে অনিক ও ইসরাত, সাথে সুটকেস গোছানো কটি পোশাক, আর মনে জমে থাকা অসংখ্য প্রশ্নের ভার। ট্রেনের জানালায় মুখ ঘেঁষে বসে থাকা ইসরাত চলন্ত বাতাসে চুল উড়িয়ে হঠাৎ প্রশ্ন করে বসে, আচ্ছা অনিক সাহেব, অরু ম্যাম কি আপনার পূর্ব পরিচিত? অনিক হালকা হেসে বলে, হ্যাঁ পরিচিত,
তবে তার অহংকার আমাকে সব সময়ই অসহ্য লেগেছে। কিন্তু সে বলেনি অরু তার স্ত্রী ছিল। সে সম্পর্ক আজ শুধুই নামমাত্র, যার টুকরো টুকরো ধ্বংস শেষ হয়তো কিছুদিনের মধ্যে কাগজে ছাপা ডিভোর্সের শব্দে শেষ হবে। অনিক জানে অরু হয়তো তার প্রেমিক হাসানকে বিয়ে করতে চলেছে। কথায় মরু ঘুরিয়ে অনিক জানতে চায়, ইসরাত তুমি সিলেটে কোথায় যাচ্ছ? ইসরাত জবাব দেয়, জানি না, চোখ যেখানে টানবে সেখানেই যাব। অনিক অবাক হয়, মানে কোথায়? তোমার যাওয়ার জায়গা নেই বুঝি? ইসরাত বিস্ময়িত হেসে মাথা নাড়ে, না, নেই। আপনি কোথায় যাবেন? আমি প্রথমে কোনো হোটেলে উঠবো, তারপর একটা ব্যাচেলার বাসা খুঁজে নেব, পাশাপাশি একটা কাজও দেখতে শুরু করব। ট্রেন ছুটে চলে সময় গড়ায়, আর অবশেষে তারা পৌঁছে যায় সিলেট। নেমে আবারও অনিক জানতে চায়, এখন তুমি কোথায় যাবে? ইসরাত বলে। ইসরাত হালকা হাসে, আপনি যান অনিক সাহেব, আমি নিজের মতো ব্যবস্থা করে নেব। অনিক কিছুটা হাঁটে, কিন্তু বিবেকের চিৎকারে আবার ফিরে আসে, কণ্ঠে দ্বিধা ভরা দৃঢ়তা। মিস ইসরাত, চলুন আমার সঙ্গে। আপনাকে একা রেখে যেতে আমার বিবেক সায় দিচ্ছে না। ইসরাত মাথা নড়ায়, এটা ভালো দেখাবে না। অনিক সাহেব, আপনি যদি আমাকে বিশ্বাস করেন তবে চলুন। অন্যদিকে অরু যেন মরুভূমিতে পথহারা এক দৃষ্টান্ত, হাতে ধরা রিপোর্ট তাকে স্তব্ধ করে দেয়। সে অন্তঃসত্ত্বা নিজেকে আয়নায় দেখে সে কাঁদে। যে অহংকারে হারালাম সংসার, হারালাম একজন ভালো মানুষকে, সেই অনেক যাকে ভালোবেসে বিশ্বাস করেছি, সে আমাকে ধোঁকা দিল। এখন এই সন্তানের সামনে কি উত্তর দেব এর পিতাকে? পরিবারের সবাই ফুঁসে ওঠে, এই বাচ্চা নষ্ট করে ফেলো, ভুলটা শেষ করে ফেলো। অনিক আমাদের বংশের মান সম্মান শেষ করেছে। কিন্তু অরু এবার আর পাপের রাস্তা বেছে নেয় না। না, নিজেই মনে মনে বলে ওঠে, আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, অনিকের প্রতি অবিচার করেছি। এই সন্তান নষ্ট করা আর পাপ করতে চাই না। হয়তো এই সন্তান অন্যদিন অনিককে ফিরিয়ে আনবে। চোখে জলে ভিজে ওঠে তার মুখ। সে চিৎকার করে কাঁদে, আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। পরিবার মেনে নেয় না তার সিদ্ধান্ত, কিন্তু অরুর ভিতরটা ধীরে ধীরে ভাঙতে থাকে। ওদিকে সারাদিন সিলেট ঘুরে ঘুরে ক্লান্ত অনিক ও ইসরাত ব্যাচেলার বাসায় নামে যেন মানুষ সন্দেহ করে বসে। একজন নারী আরেকজন পুরুষ। রাতের খাবার শেষ, তারা বাধ্য হয়ে হোটেলের খোঁজে অনেক হোটেল ঘুরেও কোনো রুম পাওয়া গেল না। অবশেষে একটি রুম পায়। অনিক বলে, একটা রুম পেয়েছি, আমি নিচে থাকবো আর আপনি উপরে বিছানায়। ইসরাত আতঙ্কিত, আমি থাকবো না, ভালো লাগছে না, আমি বাইরেই থাকবো। অনিক বলে, বাইরের চেয়ে আমার সঙ্গে থাকুন, সেফ থাকবেন, দয়া করে বিশ্বাস করুন। ইসরাত কিছু না বলেই চুপচাপ তার পেছনে হাঁটে। হোটেলটি জলিপূর্ণ নয়, তবে শীত আর সমাজের ভয় অপেক্ষায় নিরাপদ। রুমে ঢুকেই অনিক নিচে চাদর পেরে শুয়ে পড়ে। ক্লান্ত শরীর জুড়ে আসে ঘুম। ইসরাত তার বোরকা পরে মাথা ঢেকে দূরে কাটে এক কোণে শুয়ে পড়ে। আজও অনিক জানে না ইসরাতের রং কেমন, চেহারা কেমন, সবই একই রকম পর্দার আড়ালে রয়ে গেছে। হঠাৎ রাতের নীরবতা কেঁপে ওঠে, কড়া নাড়ার শব্দ, দরজার ওপাশে গুনগুন আওয়াজ। অনিক দরজা খুললেই একঝাঁক পুলিশ। হোটেল থেকে নারী পুরুষ ধরে ধরে বের করছে তারা।
অবশেষে তাদেরও ধরে থানায় নিয়ে যায়। অফিসারের প্রথম প্রশ্ন, তোমার কি স্বামী স্ত্রী? ইশরাত মাথা নিচু করে সত্য বলে, না, আমরা বন্ধু। এক অফিসার বঙ্গভঙ্গ হেসে ওঠে, ধর্মের লেবাস পরে বন্ধুদের সঙ্গে হোটেলে রাত কাটাচ্ছ? অভিনব বন্ধুত্ব। তাদের গার্ডিয়ান ডাকার কথা বলা হয়, তারা জানায় আমরা এতিম। অফিসারের ঠোঁটে উপহাস, এতিমদের প্রেমও আজকাল অনেক এগিয়ে গেছে। এখন মামলা হতে পারে, জেলও হতে পারে, তবে একটা উপায় আছে। অনিকার ইশরাত চমকে ওঠে, কি উপায়? তোমরা এখনই বিয়ে করে ফেলো, তাহলে মানবিকতার খাতিরে ছেড়ে দেব, না হলে জেলে পাঠাবো। অনেক গলা শুকিয়ে বলে, কিন্তু বিয়ের পর আমরা কোথায় যাব? কোনো বাসাও তো নেই। অফিসার বলে, ভাড়া আগাম দিলে আমি বাসা ঠিক করে দিতে পারি। উনি কিছু বলার আগে বলে ওঠে, আমরা একটু আলোচনা করতে চাই, 2 ঘন্টার সময় দেওয়া হোক। তারা এক কোণে গিয়ে বসে। অনিক মুখ তুলে বলে, আমাকে বিয়ে করলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। ইশরাত, আমি আপনাকে সুখে রাখতে পারবো না। ইশরাত নিঃশব্দে বলে, আমার এই জীবন তো আগেই ভেঙে গিয়েছে, এখন শুধু একটু সম্মান আর বিশ্বাস চাই। অনিকা আবার বলে, আমার জীবনে এমন কিছু সত্য আছে যা এখন বলা সম্ভব নয়। যদি আপনি তা জানতেন, হয়তো কখনো বিয়ে করতেন না। ইশরাত শান্ত গলায় বলে, আপনাকে যতটুকু জানি, বুঝি আপনি ভালো মানুষ। বিয়ে আমার কাছে সম্মান আর দায়িত্বের প্রতিশ্রুতি। আমি রাজি, কিন্তু আমি দেখতে তেমন সুন্দরী না। অনেক দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনার মন মানসিকতা অনেক সুন্দর ও ভালো, আমিও রাজি। কিছুক্ষণ পরে একজন কাজীর মাধ্যমে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। অফিসার সত্যিই একটি বাসা ঠিক করে দেয়, 2 রুমের 8,000 টাকার ভাড়ায়। অনেক নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আনেন, প্রয়োজনীয় আসবাবপত্র কেনেন এবং তার শুরু করেন নতুন এক সংসার। তবুও অনেকের মনে প্রশ্ন ঘুরে ফিরে, আমি কি ইশরাতের সঙ্গে অন্যায় করলাম? আমি তো এখনো ওর ডিভোর্স হয় নাই, যদিও ওরু আমাকে স্বামী বলে মানে না, কোনোদিন মানবেও না। হয়তো কিছুদিনের মধ্যে ওরু তার বয়ফ্রেন্ড হাসানকে বিয়ে করবে। তবু অন্যদিকে ওরু পুড়ে মরছে নিজেরই ভুলে। পরিবার সব দোষ অনিকের কাঁধেই চাপায়, কিন্তু ওরু জানে নিজেরই পাপের ফল সে ভোগ করছে। একদিন অনিক বলেছিল, একদিন আমার জন্য তোকে কাঁদতে হবে। আজ সেই ভবিষ্যৎবাণী যেন সত্যি হয়ে ধরা দিয়েছে। ওরু এখন অনুতপ্ত পস্তাচ্ছে। প্রতিদিন প্রতিটা মুহূর্ত অনিককে খুঁজে ফেরে নাফিস আহমেদ ও আসিফ আহমেদ। অরুর আত্মীয় কিছু খুঁজে পায় না তাকে। অনিক ও ইশরাতের বিয়ের 10 দিন পর এখনো ইশরাত তার মুখ দেখায়নি অনিককে। ঘুমের সময় পর্দা, খাওয়ার সময় মুখ ঘুরিয়ে। একদিন খাবারের পরে ইশরাত বলে, এখন আমাদের কিছু কাজ খুঁজতে হবে। অনিক জবাব দেয়, আমার দাদার দেওয়া কিছু টাকা আছে, তাতে ছোট একটা ব্যবসা শুরু করব ইনশাল্লাহ। ইশরাত বলে, আমি যদি চাকরি করি? অনিক কঠোর ভঙ্গিতে বলে, না, তোমার চাকরি করার দরকার নেই, সংসার আমি চালাবো। স্বামীর মতো নির্ভরতার কণ্ঠে ইশরাত চুপচাপ সম্মতি জানায়। অনিক বলে, তুমি কি আমাদের সম্পর্ক মেনে নিয়েছ? অনেকটাই নিশ্চিন্ত হয়ে যায় অনিক। ইশরাত হেসে বলে, আমি আগেই বলেছি, বিয়ে আমার কাছে সম্মানের প্রতীক। আমি এই সম্পর্ককে পূর্ণ সম্মান জানাই। তাহলে আমার সামনে পর্দা করার কোনো দরকার নেই। ইশরাত লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, আপনি যদি অনুমতি দেন, তবে আপনার সামনে পর্দা করব না। অনিক মাথা নাড়ে, অনুমতি দিলাম। ইশরাত ধীরে ধীরে বোরকা খুলে ফেলে, মুখ থেকে নেকাব সরে যায়। অনিক স্তব্ধ।
মাশাল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর আপনি কখনো দেখিনি। চাঁদের আলো যেন মিশে আছে মুখে, চোখ দুটি যেন কোমল নদীর মতো, ঠোঁট দুটি যেন পাপড়ির ছোঁয়া, যেন পরি নেমে এসেছে আমার জীবনে। তুমি কি মানুষ নাকি পরিস্থান থেকে নেমে এসে কোনো পরি? ইশরাত হেসে বলে, এ কি শুরু করলেন? আমি আপনার স্ত্রী, নতুন করে পটানোর দরকার নেই। অনিক বলে, স্ত্রী হিসেবে কিছু চাইলে বলো। ইশরাত মাথা নিচু করে বলে, কাল সকাল থেকে আপনি নামাজ পড়বেন প্লিজ। অনিক বিনা দ্বিধায় 2 হাত তুলে, আমি ওয়াদা করছি কাল থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ।